কোনির এই প্রশ্নটা দিয়েছি যেটা তোমাদেরকে আগের দিনকে পড়িয়ে দিয়েছিলাম তার উপর বেস করে। কিন্তু আমি সবসময় বলবো যে প্রশ্ন পড়ো, যত প্রশ্ন দিচ্ছি পড়ো, ডেফিনেটলি পড়ো। কিন্তু টেক্সটে যে লাইনগুলো দাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো যেন অতি অবশ্যই একবার করে, যে কোনো, সেটা কোনি হতে পারে, সেটা প্রফেসর শঙ্কু হতে পারে, অবশ্যই টেক্সটটা যেন ভালো করে একবার অন্তত পড়া হয়, 1 থেকে 2 বার। একবার পড়লে হবে না, 2 থেকে ওটা 3 বার পড়তে হবে, ঠিক আছে? তো যাই হোক, 2 থেকে 3 বার যেন টেক্সট গুলো পড়া হয়, তারপরে প্রশ্ন উত্তর পড়ো, ঠিক আছে? তখন এটা ইজিলি করে নিতে পারবে। আর কোনির আরো একটা সেট দেব, আপডেট চলছে কোনির আরো একটা সেট, এটা পড়ো। আর আগের গুলো থাকুক, আর আমি 15th এর পর যে ক্লাস নেব, মানে আজকের পর আমি আরো হয়তো 2টো ক্লাস নেব, ঠিক আছে? সেটা আমি বলে দিচ্ছি, অন্তত সোমবার তো নেবই ক্লাস, রবি অথবা সোমের মধ্যে আমি চেষ্টা করছি। তো সেটা তো নেবই। তোমরা তার মধ্যে অন্তত এই পুজোর ছুটিটার মধ্যে, যাই হোক মানে 15 তারিখের মধ্যে তোমরা কোনিটা রেডি করে ফেলো, আমি পরীক্ষা নেব, ওকে? তারপর যে এক্সট্রা ডেটটা অ্যাবসেন্ট যাবে সেটা আমি তারপরে পড়িয়ে দেব। এটা একটা গেল কোনির কথা বললাম। এবার আসি একটা, তোমাদের প্রফেসর শঙ্কু থেকে একটা নোট দিয়েছি, আর আজকে আমি পড়াবো হলো বোম যাত্রীর ডায়েরি। এই টেক্সটটা পড়াবো, সেটা থেকেও প্রশ্ন দিয়ে দিয়েছি, বোম যাত্রীর ডায়েরি থেকেও প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের। তোমাদের তোমাদের প্রফেসর শঙ্কু থেকে যে পাঠটা পড়তে হবে, প্রফেসর শঙ্কু থেকে তোমাদের যে পাঠটা পড়তে হবে সেটা হচ্ছে যে, একদিকে যেমন তোমাদের থাকবে বোমযাত্রীর ডায়েরি, আর থাকবে কর্ভাস, আর থাকছে স্বর্ণপর্ণী। তোমাদের কিন্তু টেক্সটগুলো যেটা আমাদের পড়ানো হয় সেগুলোর বাদ দিয়েও সবগুলোই পড়তে হবে, ঠিক আছে? যেটা মাধ্যমিক লেভেলে পড়ানো হয় সেগুলো বাদ দিয়েও কিন্তু তোমাদেরকে সবগুলোই পড়তে হবে। তোমাদের টোটাল 6টা টেক্সট থাকবে প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে, 6টা টেক্সট: বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুল, করভাস, ডক্টর শেরিং এর স্মরণ শক্তি, মহাকাশের দূত, আর স্বর্ণপর্ণী। তা আজকে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে যে এই বোমযাত্রী ডায়েরি দিয়ে শুরু করব। ইচ্ছে তো আছে 3টে পড়িয়ে দেবার, দেখা যাক কি হয়। সানডে আমাকে একটা কথা বলো, সানডে যদি একটু আগে পড়াই তোমাদের কি হবে কারণ? সানডেতে সন্ধে 6টা ফটা থেকে হবে কারো, বা বিকেল 5টা, একটু বলো। হবে ম্যাম। হয়ে যাবে? তাহলে 5টা থেকে করব, কি করব বলো কখন? ম্যাম আপনি শুক্রবার ক্লাস নিন না। শুক্রবার হবে না, পুরো প্যাকটা ক্লাস, আর আমি তো ইদানিং কালে খুব ব্যস্ত হয়ে পড়েছি। সানডেতে একটু রবিবার না, আমার একদমই হবে না। আমার আচ্ছা, সারা দিন পুরো একদম প্যাকড। সেরেছে রে। মুশকিল হয়ে গেল। শুক্রবার তো, শুক্র শনি দুটো দিনেই মুশকিল। শনিবারও তোমাদের হবে না তাই তো? শনিবার হবে কারো দুপুরের দিকে বা বিকেলে? ও, সেটাও হবে না।
শুক্রবার দিন ঠিক আছে, শুক্রবার দিন যদি একটু আগে করি, পারবে করতে? 6টা থেকে 5টা 6টা থেকে হবে ফ্রাইডেতে? তাহলে তাই করো, শুক্রবার দিন বিকেল 5টা থেকে নিয়ে নাও। ফাইভ PM এ পড়ে নাও ফ্রাইডেতে। ঠিক আছে, তাহলে ফ্রাইডেতে দিলাম হচ্ছে 5 PM এ। সবাই নোট করে নাও, আমি ক্লাসের শেষে লিখে দিচ্ছি। আজকে আমরা পড়বো হলো প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কুর প্রশ্ন দেওয়া আছে, কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ লাইন আমি একবার পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে সত্যজিৎ রায়ের সময় 1921 থেকে 1992। 1921 থেকে 1992 তারিখগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। বোমযাত্রীর ডায়েরিতে তারিখ উল্লেখ আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে যে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমরা পাই তারক চাটুর্যের কাছ থেকে। কার থেকে পাওয়া যায়? তারক চাটুর্য। প্রফেসর শঙ্কু কে ছিলেন? প্রফেসর শঙ্কু ছিলেন একজন বিজ্ঞানী। প্রফেসর শঙ্কু ছিলেন একজন বিজ্ঞানী, যার ডায়েরি পাওয়া যায় কার কাছ থেকে? তারক চাটুর্যের কাছ থেকে। আচ্ছা, এবার যার আমরা মুখে এটা দেখছি যে কোন সময় শঙ্কুর ডায়েরিটা পেয়েছিলেন, তিনি যখন পুজো সংখ্যার প্রুফ দেখছিলেন দুপুর বেলায় আপিসে বসে, সেই সময় তারকবাবু এসে একটা লাল খাতা আমার সামনে ফেলে দিয়ে বললেন, পড়ে দেখো গোল্ড মাইন। এই গোল্ড মাইন ব্যাপারটা কি? এই গোল্ড মাইন বিষয়টাই হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা। তাহলে এখানে প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু, প্রফেসর শঙ্কুর পুরো নামটা কি? আচ্ছা, তিনি যে ডায়েরিটা দিয়েছিলেন সেটা কার কাছ থেকে আমরা পাই? সেটা তারক চাটুর্যের থেকে পাই। তারক চাটুর্য অফিসে কারকে দিচ্ছেন? কথক, যার মুখ থেকে আমরা গল্পটা শুনছি। তিনি কোথায় বসেছিলেন? তিনি দুপুরবেলা অফিসে বসেছিলেন এবং তিনি কি করছিলেন? পুজোর সংখ্যার প্রুফ দেখছিলেন সেই সময়। আচ্ছা, লাল রঙের ছিল ডায়েরিটা। গোল্ড মাইন বলতে এখানে কিন্তু ওই ডায়েরিটার, শঙ্কুর ডায়েরির কথা বলা হয়েছে। ওটা লাল রঙের, একটা লাল রঙের খাতা। আচ্ছা, প্রতিবারই লেখাগুলোর জন্য 5-10 টাকা করে দিয়েছি। দেখো তারক বাবুর দেওয়া খাতার রংটা কি রকম, আর প্রতিবার তারক বাবু কত টাকা করে পেতেন? সেটা হচ্ছে 5 থেকে 10 টাকা করে পেতেন। হ্যাঁ, তাহলে প্রত্যেকবারই লেখার জন্য 5 থেকে 10 টাকা করে পেতেন তিনি। আচ্ছা, এবার হলো যে তিনি কত টাকা করে পেতেন, তাহলে 5 থেকে 10 টাকা করে। আচ্ছা, এবার হচ্ছে তারকবাবুর চেহারাটা কেমন ছিল? ছেঁড়া জামা টামা দেখে মনে হতো ভদ্রলোক বেশ গরিব, অর্থাৎ তিনি ছিলেন ছেঁড়া জামা পরিহিত, দেখতে ছিলেন গরিব। আচ্ছা, এবারে হলো প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন? প্রফেসর শঙ্কু ছিলেন 15 বছর নিরুদ্দেশ। প্রফেসর শঙ্কু 15 বছর নিরুদ্দেশ। এটার নিচে দাগ দাও, নিরুদ্দেশ।
এটা একটা গেল। আর হচ্ছে তিনি কি ছিলেন, তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন, তিনি ছিলেন একজন বৈজ্ঞানিক। তাহলে প্রফেসর শঙ্কু আগেই বলে দিয়েছি, দেখো এই যে এসব সত্যি মিথ্যে জানি না, তবে এটা জানতাম যে তিনি বৈজ্ঞানিক ছিলেন, অর্থাৎ তিনি যে 15 বছর নিরুদ্দেশ ছিলেন। কেউ কেউ বলে কি কারণে নিরুদ্দেশ, কারণটা কি না তিনি নাকি ভীষণ এক্সপেরিমেন্ট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আবার এও শোনা গেছে তিনি নাকি জীবিত ভারতবর্ষের কোনো এক অখ্যাত অজ্ঞাত অঞ্চলে গা ঢাকা দিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছেন, সময় হলে আত্মপ্রকাশ করবেন। কিন্তু সবার আগে এটা বোঝা যায় যে তিনি ছিলেন বৈজ্ঞানিক। আচ্ছা, এবার হলো যে মশলার কৌটো থেকে তারকবাবু কি নিচ্ছেন, লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিচ্ছেন। এইটা লবঙ্গ আর ছোট এলাচ। আর এবার হচ্ছে যে তারকবাবু তার বর্ণনায় সবসময় কার বর্ণনা দিতেন, মানে কোন প্রসঙ্গটা টেনে আনতেন, সেটা হচ্ছে বাঘ। যে কোনো তিনি কথা বলতে গিয়ে সবসময় বাঘের কথা নিয়ে আসতেন। এবং দেখো এখানে বলছে যে বছর খানেক আগে একটা উল্কাখণ্ড সুন্দরবনের মাথারিয়া অঞ্চলে এসে পড়েছিল। উল্কাখণ্ড কোন অঞ্চলে এসে পড়ে, সুন্দরবনের মাথারিয়া। বেশ বড় পাথর, কলকাতার জাদুঘরে যেটা আছে তার প্রায় দ্বিগুণ। মনে আছে কাগজে ছবি দেখে হঠাৎ একটা কালো মরার খুলি বলে মনে হয়েছিল। বললাম তার সঙ্গে এই খাতাটার কি সম্পর্ক। আচ্ছা, তারকবাবু বললেন বলছি, ব্যস্ত হইও না, আমি গেছলাম ওই মৌকায় যদি কিছু বাঘ ছাল জোটে, ভালো দর পাওয়া যায় জানো তো। আর ভাবলুম অত জন্তু জানোয়ার মূলো, তার মধ্যে কি গুটি চারেক বাঘও পড়ে থাকবে না, কিন্তু সেগুড়ে বাড়ি। লেট হয়ে গেল, হরিণ টরিণ কিচ্ছু নেই। আচ্ছা, এখানে তাহলে সুন্দরবনের কোন অঞ্চলে উল্কাপাত হয়েছিল সেটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হলো এই যে উল্কাখণ্ডটাকে কালো মরার খুলির মতো লেগেছিল, যার রং ছিল কালো, যেটা কলকাতার জাদুঘরে রাখা উল্কার দ্বিগুণ আকৃতির। মাথারিয়াতে গিয়েছিলেন বাঘের খোঁজে, কিন্তু বাঘ তো তিনি সেখানে পেলেন না। কি পেলেন সেখানে, সেখানে তিনি যেটা পেলেন সেটা হলো গোসাপের ছাল আর প্রফেসর শঙ্কুর ডায়েরি। তাহলে ছিল কিছু গোসাপের ছাল, তাহলে মাথারিয়া থেকে তারক চাটুর্যে কি এনেছিলেন, গোসাপের ছাল আর প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই লাইনে দাগ দাও। এখানে এইভাবে যদি আমরা করি তাহলে লাইনগুলো যদি এখন দাগ দিয়ে থাকা যায়, এরপর যদি আমরা কয়েকবার পড়ি ওটা এমনিতে একটা রিভিশন হয়ে যাবে, আর পরীক্ষায় তাহলে সুবিধা হবে, কারণ তখন আর আমাদের পুরো টেক্সট পড়বার মতো সময় থাকবে, এতগুলো পড়তে হবে তোমাদের। আচ্ছা, প্রফেসর শঙ্কুর ডায়েরি কথককে দিয়ে তারক চাটুর্যে 20 টাকা পেয়েছিলেন। ঠিক আছে, তিনি ওই যে বলাই আছে যে প্রতিবার 5-10 টাকা করে নিতেন, কিন্তু এবারে তিনি কি করলেন না 20টা টাকা দিলাম ভদ্রলোককে। এখানে দেখো এই লাইনটা, টাকা বেশি ছিল না কাছে, তাছাড়া ঘটনাটা পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না, তাই 20টা টাকা দিলাম ভদ্রলোককে, দেখলাম তাতেই খুশি হয়ে আমায় আশীর্বাদ করে চলে গেলেন। এবার দেখো এই সেদিন আলমারি খুলে চলন্তিকাটা টেনে বার করতে গিয়ে ওটা বেরিয়ে পড়লো। তার মানে চলন্তিকা একটা পত্রিকা ছিল, ঠিক আছে, যেখানে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা, সেখানে কি করেছিল কথক প্রফেসর শঙ্কুর ডায়েরিটা ভুল করে ওই আলমারিতে রেখে দিয়েছিল, পরে আর বের করতে পারেনি। এবার সেদিনকে যখন তিনি প্রথম আবার চলন্তিকা একটা পত্রিকা যেটা কথক বের করতে গেল, গিয়ে দেখলো যে ওই কি বলে ওই
চলন্তিকাটা বের করতে গিয়ে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা বেরিয়ে পড়ল। যতদূর মনে আছে প্রথমবার দেখেছিলাম কালির রং ছিল সবুজ, আবার আজ দেখছি লাল। এ কেমন হলো? অর্থাৎ প্রফেসর শঙ্কুর ডায়েরিতে কোন কোন কালির রং কিভাবে চেঞ্জ হয়েছে সেটা দেখো, এটা থেকে প্রশ্ন আসে। তাহলে প্রথমে দেখেছিল সবুজ, তারপরে হয়েছে লাল, এবার দেখছি নীল। দেখো প্রথমে সবুজ কালি, প্রথমে ছিল সবুজ, এই লাইনে দাগ দাও, কালির রং সবুজ, সেখান থেকে দেখলেন লাল। তারপরে কেমন হলো, খাতাটা পকেটে নিয়ে নিলাম, মানুষের তো ভুলও হয়, নিশ্চয়ই অন্য কোনো লেখার সবুজ কালির সঙ্গে গোলমাল করে ফেলেছে। বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধড়াস করে উঠল, এবার দেখি কালির রং নীল। দেখো নীল হলো, তাহলে সবুজ লাল নীল চেঞ্জ হচ্ছে। তারপর হয়ে গেছে হলদে, দেখলে চারটে রং, সবুজ লাল নীল হলুদ। এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, এই তিনটে, এগুলো তোমাদের নোটে করাই আছে। আচ্ছা এবারে এসো, প্রথম বোমযাত্রীর ডায়েরি, এই যে গল্পের মধ্যে প্রথম যে ডেট, তারিখের যে মেনশন করা আছে সেটা হলো 1 জানুয়ারি। এই তারিখটার নিচে দাগ দাও। প্রথম যে ডেটটা মেনশন করা আছে সেটা হচ্ছে 1 জানুয়ারি। আচ্ছা এখানে লেখকের, এখানে প্রফেসর শঙ্কুর যে কুকুর, কুকুরটার নাম কি ছিল? ভুলো। আমার ভুলো কুকুরটা যা পায় তাতেই দাঁত বসায়, ভুলো। তালতলার যে চটি সেটা কে ছিঁড়েছে? সেটা ভুলো, এই যে তালতলার চটি ভুলো ছিঁড়ে দিয়েছে। আর প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কেমন ছিল? হাত দিয়ে টেনে দেখলাম এ কাগজ ছেঁড়া মানুষের সাধ্যি নয়, মানে ছেঁড়া মানুষের সাধ্যি নয়, টানলে রবারের মতো বেড়ে যাচ্ছে আর ছাড়লে জেকে সেই। তার মানে পৃষ্ঠাটা রবারের মতো টানলে বাড়ছে, নইলে জেকে সেই। তাহলে ডায়েরির পৃষ্ঠাটা কেমন ছিল সেটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে খাতাটা 5 ঘন্টা উনুনের মধ্যে ফেলে রেখে দিলাম, কালির রং যেমন বদলাচ্ছিল বদলালো, কিন্তু কি আর কিচ্ছু হলো না। ঠিক আছে, উনুনের মধ্যে কতক্ষণ মানে রেখে দেওয়া হয়েছিল? 5 ঘন্টা। সেই রাত্রে ঘুমটুম ভুলে গিয়ে 3টে অবধি জেগে খাতাটা পড়া শেষ করলাম। যা পড়লাম সেটাই তোমাদের হাতে তুলে দিচ্ছি। তাহলে 3টে অবধি জেগেছিলেন, কথক, এটা হলো কথক যিনি বলছেন ঘটনা। যে যে লাইনগুলো বললাম, কুকুরের নাম কি, কুকুরটা কোন, ওই তালতলার চটিটা তোমার কি বলে ছিঁড়ে দিয়েছিল, প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কেমন পৃষ্ঠা ছিল, এটা, আর লেখক কতক্ষণ কত রাত অবধি জেগেছিলেন, আর কতক্ষণ কাগজ এই ডায়েরিটা উনুনের মধ্যে পড়েছিল, সেটা হচ্ছে 5 ঘন্টা। হয়ে গেল এটা। এবার হলো ফার্স্ট যে ডেট, যে তারিখের মেনশন করা হয়েছে সেটা হচ্ছে 1 জানুয়ারি। আমরা এই পুরো যতগুলো গল্প রয়েছে সব জায়গায় প্রচুর ডেট পাবো, তার মধ্যে বোমযাত্রীর ডায়েরির ফার্স্ট ডেট হচ্ছে 1 জানুয়ারি। এই তারিখের উল্লেখ কেন করা হয়েছে? না, এখানে দেখো প্রথমেই আমরা বলবো যে প্রফেসর শঙ্কুর একজন চাকরের কথা, তার নাম হচ্ছে প্রহ্লাদ। তাহলে প্রফেসর শঙ্কুর চাকরের কথা, তিনি প্রফেসর শঙ্কুর সঙ্গে 27 বছর ধরে আছেন। এখানেই দেখো, আজ সকালেই বোধহয় প্রহ্লাদটা বছর শেষ হয়ে গেছে বলে সর্দারি করে ওটাকে নামিয়ে রেখেছে, ওকে নিয়ে আর পারা গেল না। 27 বছর ধরে আমার সঙ্গে থেকে আমার কাজ করেও ওর বুদ্ধি হলো না, আশ্চর্য। চিৎকার শুনে প্রহ্লাদ ঘরে এসে পড়ছিল। তাহলে এই লাইনে দাগ দাও, প্রহ্লাদ হচ্ছে প্রফেসর শঙ্কুর চাকর। তাহলে প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি? প্রহ্লাদ। ওকে একটু শিক্ষা দেওয়ার দরকার মনে করে আমি স্নাফ গান বা নস্যাস্ত্রটা ওর ওপর পরীক্ষা করা গেল। দেখলাম এর নস্যির যা তেজ, তাক করে গোফের কাছাকাছি মারতে পারলেই যথেষ্ট কাজ হবে। এখন রাত 11টা, ওর হাঁচি এখনো থামেনি। আমার হিসাব যদি ঠিক হয় তো 33 ঘন্টার আগে ওর হাঁচি থামবে না। তাহলে স্নাফ গান কি হয়?
বাংলাটা হচ্ছে নরশাস্ত্র, ঠিক আছে, নরশাস্ত্র প্রয়োগ করা হয়েছিল প্রহ্লাদের উপর। কে প্রয়োগ করেছিলেন? প্রফেসর শঙ্কু। একবার প্রয়োগ করলে কতক্ষণ কাজ হয়? 33 ঘন্টা। সবগুলো ইম্পর্টেন্ট। আর কি হয়? হাঁচবে, তাই তো, 33 ঘন্টা হাঁচি থামবে না। হলো এইটুকু। এখানে দাগ দাও এগুলোর নিচে যেগুলো বললাম। এবার নেক্সট তারিখ দেখো, 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি আর কি, ঠিক আছে। এবার কি হচ্ছে 2nd জানুয়ারিতে? 1st জানুয়ারিতে তো ওই কীর্তি হলো। 2nd জানুয়ারিতে যেটা হচ্ছে যে রকেটের প্রথমবারের কেলেঙ্কারির জন্য কে দায়ী? সেটা হলো প্রহ্লাদ। রকেটের প্রথমবারের কেলেঙ্কারির জন্য কে দায়ী? সেটা হচ্ছে প্রহ্লাদ। রকেটটা নিয়ে যে চিন্তাটা ছিল ক্রমেই সেটা দূর হচ্ছে। যাবার দিন যত এগিয়ে আসছে ততই মনে জোর পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারির জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী। ঘড়িটায় দম দিতে গিয়ে সে যে ভুল করে কাঁটাটাই ঘুরিয়ে ফেলেছে তা আর জানবো কি করে। 1 সেকেন্ড একদিক ওদিক হলেই, 1 সেকেন্ড এদিক ওদিক হলেই সব কাজ পণ্ড হয়ে যায়। আর কাঁটা ঘোরানোর ফলে আমার হয়ে গেল প্রায় 3.5 ঘন্টা লেট। রকেট যে খানিকটা উঠেই গোঁদ খেয়ে পড়ে যাবে তাতে আর আশ্চর্য কি? তার মানে রকেটের এই যাবতীয় কার্যকলাপের জন্য দায়ী হচ্ছে প্রহ্লাদ। হলো এইটুকু। রকেট পড়ায় অবিনাশ বাবুর মূলর ক্ষেত নষ্ট হওয়ায় দরুন ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ চাইছেন। একই বলে দিনে ডাকাতি, এদিকে এত বড় একটা প্রচেষ্টা যে ব্যর্থ হতে চলেছিল তার কোনো আক্ষেপ বা সহানুভূতি নেই। এইসব লোককে জব্দ করার জন্য একটা নতুন কোনো অস্ত্রের কথা ভাবা দরকার। হলো 2nd জানুয়ারিতে অবিনাশ বাবু তাহলে 500 টাকা নেবেন। কি কারণে? না রকেটটা পড়ে যাওয়ায় তার মূলর ক্ষেত নষ্ট হয়েছে, সেই কারণে 500 টাকা নেবেন। 2nd 3rd ডেট দেখো, 2nd জানুয়ারির পর আমরা 3rd যে ডেটটা পাচ্ছি সেটা হলো 5th জানুয়ারি। তাহলে প্রথম 1 জানুয়ারি, 2nd জানুয়ারি, 5th জানুয়ারি। ওকে, আমি মোটেই বিশ্বাস করি না এই ধরনের অভিযানে কেবলমাত্র বুদ্ধিমান লোকেদেরই প্রয়োজন। এই লাইনটায় দেখলাম। এখানে কে কার সম্পর্কে বলেছে? প্রফেসর শঙ্কু। কার সম্পর্কে মনে করেছে? প্রহ্লাদ সম্পর্কে মনে করেছে। অনেক সময় যাদের বুদ্ধি কম হয় তাদের সাহস বেশি হয়, কারণ ভয় পাবার কারণটা ভেবে বের করতেও তাদের সময় লাগে। এবার দেখো বলছে সেবার যখন কড়িকাঠ থেকে একটা টিকটিকি আমার বাইকর্নিক অ্যাসিডের শিশিটার উপরে পড়ে সেটাকে উল্টে ফেলে দিল, তখন আমি সামনে দাঁড়িয়ে থেকেও কিছু করতে পারছিলাম না। স্পষ্ট দেখছি অ্যাসিডটা গড়িয়ে গড়িয়ে প্যারাডক্সাইড পাউডারের স্তূপটার দিকে চলেছে। কিন্তু দুটোর কন্ট্যাক্ট হলে যে কি সাংঘাতিক ব্যাপার হবে তাই ভেবেই আমার হাত পা অবশ হয়ে আসছে। তাহলে এখানে কিসের কথা বলা হয়েছে? বাইকর্নিক অ্যাসিড আর প্যারাডক্সাইড পাউডার, এই দুটোর মধ্যে সংমিশ্রণ হচ্ছে। বাইকর্নিক অ্যাসিড যেটা কি দিয়ে মুছেছিল প্রহ্লাদ? গামছাটা দিয়ে। আর 5টা সেকেন্ড দেরি হলেই আমি, আমার ল্যাবরেটরি, বিধুশেখর, প্রহ্লাদ, টিকটিকি এ সব কিছুই থাকতো না। তাহলে দেখো প্রহ্লাদের তোমার কি বলে বুদ্ধি নেই, কিন্তু সেই যাত্রায় কিন্তু প্রহ্লাদই প্রফেসর শঙ্কুকে বাঁচিয়ে দিয়েছিল। এখানে বাইকর্নিক অ্যাসিড আর প্যারাডক্সাইড এই দুটোর সংমিশ্রণে মানে বিস্ফোরণ হতে পারতো। তাহলে দুটো রাসায়নিকের, কোন দুটো রাসায়নিকের এখানে কথা বলা হয়েছে সেটা দেখো। আর কি দিয়ে মুছেছিল? গামছা দিয়ে মুছেছিল প্রহ্লাদ বাইকর্নিক অ্যাসিডটা। এখানে যে কজনের নাম দেওয়া হয়েছে বিধুশেখর, প্রহ্লাদ, আমরা প্রহ্লাদের পরিচয় পেয়েছি, প্রফেসর শঙ্কুর পরিচয় পেয়েছি।
সেকেন্ড দেরি হলে সবাই চলে যেত। বিধুশেখরের এখনো পরিচয় পাইনি, আর টিকটিকিটার পরিচয় পেয়েছি, যে পড়ে গিয়েছিল তাই না ওই বাইকর্নিকের তোমার কি বলে শিশিটার উপরে। তাই ভাবছি হয়তো ওকে নেওয়াই ভালো, ওজনেও কুলিয়ে যাবে। প্রহ্লাদ হলো 2 মণ 7 সের, আমি 1 মণ 11 সের, বিধুশেখর 5.5 মণ, আর জিনিসপত্র সরঞ্জাম মিলিয়ে মণ 5। এটা কেন বলেছে? যে রকেটে আমরা জানি, আমরা নর্মালি যারা ফ্লাইটেও যাতায়াত করি, একটা ফ্লাইটের কি হয়, একটা নির্দিষ্ট ওয়েট থাকে ক্যারি করবার জন্য। তা আমরা সেই পর্যন্ত ওয়েটই ক্যারি করতে পারি, আমরা ইচ্ছা মতো কিন্তু কখনোই যত হিউজ হিউজ লাগেজ ক্যারি করতে পারি না, এটা আমরা জানি। সেরকম রকেটের ক্ষেত্রেও তাই, একটা নির্দিষ্ট পরিমাপ রয়েছে, ঠিক ততটুকুই আমরা জিনিসপত্র নিয়ে যেতে পারি। তাহলে প্রহ্লাদের ওজন কত? প্রহ্লাদের ওজন হচ্ছে 2 মণ 7 সের, অর্থাৎ প্রহ্লাদের ওজন হলো 87 কিলো। লিখে নিতে পারো পাশে, 2 মণ 7 সের মানে হলো 87 কিলো। বিধুশেখর হচ্ছে 5.5 মণ, অর্থাৎ 220 কিলো। বিধুশেখর হচ্ছে 5.5 মণ, অর্থাৎ 220 কিলো। আর শঙ্কুর হচ্ছে 1 মণ 11 সের, 1 মণ 11 সের মানে হচ্ছে 51 কিলো। 51 কিলো। কিলোগুলো লিখে নাও তাহলে। শঙ্কুর 51 কিলো, প্রহ্লাদের হচ্ছে 87 কিলো, আর 220 কিলো হচ্ছে বিধুশেখরের। আচ্ছা, এবার হলো যে পরের ডেট 6ই জানুয়ারি। এখানে ওয়েট গুলো কিন্তু মনে রাখতে হবে, ওজন গুলো কার কত। বলছে আমার রকেটের পোশাকটার আস্তিনে কতগুলো উচ্চিংড়ে ঢুকেছিল। উচ্চিংড়ে, আজ সকালে সেগুলো ঝেড়ে ঝুড়ে বার করছি, এমন সময় অবিনাশ বাবু এসে হাজির। বললেন, কি মশাই, আপনি তো চাঁদপুর না মঙ্গলপুর কোথায় চললেন, আমার টাকাটার কি হলো? এই হলো অবিনাশ বাবুর রসিকতার নমুনা। বিজ্ঞানের কথা উঠলেই ঠাট্টা আর ভাঁড়ামো। রকেটটা যখন প্রথম তৈরি করছি, তখন একদিন এসে বললেন, আমার ওই হাউইটা এই কালী পুজোর দিনে ছাড়ুন না, ছেলেরা বেশ আমোদ পাবে। এক এক সময় মনে হয় যে পৃথিবীটা যে গোল এবং সেটা যে ঘুরতে ঘুরতে সূর্যকে প্রদক্ষিণ করছে, সেটাও বোধহয় অবিনাশ বাবু বিশ্বাস করেন না। যাই হোক, আজ আমি তার ঠাট্টায় কান্না দিয়ে বরং উল্টে তাকে খুব খাতির টাতির করে বসতে বললাম। তারপর প্রহ্লাদকে বললাম চা আনতে। আমি জানতাম যে অবিনাশ বাবু চায়ে চিনির বদলে স্যাকরিন খান। তাহলে অবিনাশ বাবু কি খান? স্যাকারিন খান। চায়ে চিনির বদলে তিনি কি খান? স্যাকারিন। আমি স্যাকারিনের বদলে ঠিক সেই রকমই দেখতে একটা বড়ি তার চায়ে ফেলে দিলাম। এই বড়ি হলো আমার নতুন অস্ত্র। মহাভারতের দৃম্ভনাস্ত্র থেকেই আইডিয়াটা এসেছিল, কিন্তু এটাই যে শুদ্ধ হাই উঠবে তা নয়। হাইয়ের পর গভীর ঘুম হবে এবং সেই ঘুমের মধ্যে সব অসম্ভব ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে থাকবে। কি সব আবিষ্কার প্রফেসর শঙ্কু, দেখো। আমি নিজে কাল 4 ভাগের 1 ভাগ বড়ি ডালিমের রসে ডাইলিউট করে, মানে ডিলিউট আর কি, ঠিক আছে, ডাইলিউট করে খেয়ে দেখেছি। সকালে উঠে দেখি স্বপ্ন দেখে ভয়ের চোটে দাড়ির বাঁ দিকটা একেবারে পেকে গেছে। তাহলে স্যাকারিনের বদলে কি হচ্ছে? এই আইডিয়াটা কোথা থেকে নিয়েছিল প্রফেসর শঙ্কু? স্যাকারিনের মতো একটা বড়ি দিয়ে দেবে, যার ফলে খুব ভয়ঙ্কর ধরনের স্বপ্ন দেখবে। আর এখানে হলো যে মহাভারতের যে জৃম্ভনাস্ত্র, এটা কোথা থেকে এসেছে? জৃম্ভনাস্ত্র থেকে এসেছে।
ঠিক আছে, যেটা প্রফেসর শঙ্কুর ক্ষেত্রে হয়েছিল। 1 ভাগ বড়ি ডালিমের রসে, মানে ডাইলিউট মানে মিশিয়ে দেওয়া, গুলিয়ে দিয়েছে, ঠিক আছে, মিশ্রণ। এবার 8ই জানুয়ারি দেখো, নিউটনকে সঙ্গে নেব। এই নিউটনকে, এবার বিধুশেখরকে আর নিউটনকে, এই দুটো আমরা জানবো। বিধুশেখর হলো রকেট, নিউটন হচ্ছে শঙ্কুর পোষা বিড়াল। প্রফেসর শঙ্কুর বিড়াল হচ্ছে নিউটন, আর বিধুশেখর হচ্ছে প্রফেসর শঙ্কুর তৈরি রোবট। কদিন ধরেই আমার ল্যাবরেটরির আশেপাশে ঘোরাঘুরি করছে এবং করুণ স্বরে ম্যাও ম্যাও করছে, বোধহয় বুঝতে পারছিল যে আমার যাবার সময় হয়ে আসছে। কাল ওকে ফিশ পিলটা খাওয়ালাম, মহা খুশি। আজ মাছের মুড়ো আর বড়ি পাশাপাশি রেখে পরীক্ষা করে দেখলাম ও বড়িটাই খেলো, আর কোনো চিন্তা নেই। এবার চটপট ওর জন্য একটা পোশাক আর হেলমেট তৈরি করে ফেলতে হবে। তাহলে এটাই হচ্ছে ওই রকেটের মধ্যে বা মহাকাশে যাওয়ার জন্য তোমার কি হচ্ছে, প্রফেসর শঙ্কুর ওই নিউটনের জন্য খাবার। নিউটন হচ্ছে বিড়াল। 8ই জানুয়ারি গেল, এবার 10ই জানুয়ারি। দুদিন থেকেই দেখছি বিধুশেখর মাঝে মাঝে একটা গা গা শব্দ করছে। এটা খুব আশ্চর্য, কারণ বিধুশেখরের তো শব্দ করার কথা নয়। কলকবজার মানুষ কাজ করতে বললে চুপচাপ কাজ করবে, এক নড়াচড়ায় যার ঢং ঢং ঠং ঠং শব্দ। ও তো আমারই হাতের তৈরি, তাই আমি জানি ওর কতখানি ক্ষমতা। আমি জানি ওর নিজস্ব বুদ্ধি বা চিন্তা শক্তি বলে কিছু থাকতেই পারে না, কিন্তু বেশ কিছুদিন থেকেই মাঝে মাঝে এর ব্যতিক্রম লক্ষ্য করছি। একদিনের ঘটনা খুব বেশি করে মনে পড়ে। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এক্ষেত্রে তাহলে কি, বিধুশেখর যে রোবট এখানেই সেটা পরিষ্কার। এইবার দেখো এখানে এসো, আমি তখন সবে রকেটের পরিকল্পনাটা করছি। জিনিসটা যে কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি হতে পারে না সেটা প্রথমেই বুঝেছিলাম। অনেক এক্সপেরিমেন্ট করার পর ব্যাঙের ছাতা, সাপের খোলস আর কচ্ছপের ডিমের খোলা মিশিয়ে একটা কম্পাউন্ড তৈরি করেছি এবং বেশ বুঝতে পারছি যে এবার হয় ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট, না হয় একুইয়স ভেলোসিলিকা মেশালেই ঠিক জিনিসটা পেয়ে যাব। এই যে নামগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো রাসায়নিক হিসেবে এখানে কাজ করেছে, দাগ দাও এটা। তাহলে প্রফেসর শঙ্কু রকেট তৈরিতে, রকেট তৈরি করার সময় তিনি কি করেছিলেন, কি কি ধাতুর পরিবর্তে কোনগুলো ব্যবহার করেছেন? একটা হলো ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিমের খোলা, এগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি করেছেন। এই কম্পাউন্ডের সঙ্গে ধাতুর পরিবর্তে তিনি ব্যবহার করেছেন কি, একুইয়স ভেলোসিলিকা। একুইয়স ভেলোসিলিকা এটা মেশাতে হবে। আর রকেট তৈরির কম্পাউন্ডে বিধুশেখর কি মেশাতে আপত্তি জানিয়েছিল, সেটা হচ্ছে ট্যান্ট্রাম বোরোপ্যাক্সিনেট। এই যে প্রথমে ট্যান্ট্রামটাই দেখা যাক ভেবে 1 চামচ ঢালতে যাব, এমন সময় ঘরে একটা প্রচন্ড ঘটাং ঘটাং শব্দ আরম্ভ হলো। চমকে গিয়ে পিছন ফিরে দেখি বিধুশেখরের লোহার মাথাটা ভীষণভাবে এপাশ ওপাশ হচ্ছে এবং তাতেই আওয়াজ হচ্ছে। অর্থাৎ এই বিষয়ে কার পারমিশন ছিল না, সেটা হলো বিধুশেখরের। খুব জোর দিয়ে বারণ করতে গেলে মানুষে যেভাবে মাথা নাড়ে, ঠিক সেই রকম। এটা হলো
আচ্ছা, এবার হচ্ছে যে খুব জোর দিয়ে বারণ করতে গেলে, আচ্ছা এটা গেল, তাহলে এখানে বারণ করেছে কে? না বিধুশেখর বারণ করেছে। আচ্ছা এখানে দেখো, এবার ভেলোসিলিকাটা হাতে নিলাম, নিতেই আবার সেই শব্দ, কিন্তু এবার মাথা নড়ছে উপর নিচে, ঠিক যেমন করে মানুষে হ্যাঁ বলে। তার মানে বিধুশেখর পারমিশন দিয়েছিল যে ভেলোসিলিকাটাকে লাগাতে হবে। তাহলে এখানে একুইয়াস ভেলোসিলিকা, ধাতুর পরিবর্তে এইগুলো ব্যবহার করতে বলছে। কি কি ব্যবহার করতে বললো? ব্যাঙের ছাতা, সাপের খোলস, কচ্ছপের ডিমের খোলা, আর একুইয়াস ভেলোসিলিকা মাথায় থাকে যাতে। এবারে দেখো শঙ্কু, আচ্ছা এখানে আর তেমন কিছু নেই, পরেরটাতে এসো। 11ই জানুয়ারি, ডেট গুলো একটু খেয়াল করবে, একটু দাগ দিয়ে রাখবে। প্রথম ডেটটা মনে রাখলেই হবে, প্রথম আর দ্বিতীয় ডেটটা মনে রাখবে, বাদ বাকি অত ডেট হিসেবে আসবে না, ঘটনাগুলো আসবে। এবারে দেখো বলছে যে বাইরের কোন, এই সেকেন্ড প্যারাটাতে দেখো এই জায়গায়, এই যে এখানে আর একটা কথা আমার প্রায়ই মনে হয়, সেটা হচ্ছে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে। এই টানটা লিখে বোঝানো শক্ত। মাধ্যাকর্ষণের ঠিক উল্টো কোনো শক্তি যদি কল্পনা করা যায়, তাহলে এটার আন্দাজ পাওয়া যাবে। মনে হয় যেন পৃথিবীর প্রভাব ছাড়িয়ে যদি কিছু দূর উপরে উঠতে পারি, তাহলে এই টানটা আপনা থেকে আমাকে অন্য কোনো গ্রহের টহে নিয়ে গিয়ে ফেলবে। ঠিক আছে? তাহলে বাইরের কোনো জগতের প্রতি আমার যেন একটা টান আছে, এই টানটা লিখে বোঝানো শক্ত। এটা হলো। তাহলে এখানে শঙ্কু বাইরের জগতের প্রতি টান একটা অনুভব করেছিল, ঠিক আছে, কিন্তু সেটা সেটা হচ্ছে যে কখন অনুভব করেছিল, সেটা অনুভব করেছিল 12 বছর আগে। দেখ এই লাইন, 12 বছর আগে আশ্বিন মাস, আমি আমার বাগানে একটা আরাম কেদারায় শুয়ে শরৎকালের মৃদু মৃদু বাতাস উপভোগ করছি। আশ্বিন কার্তিক মাসটা আমি রোজ রাত্রে খাবার পরে 3 ঘন্টা 3 ঘন্টা এইভাবেই শুয়ে থাকি, কারণ এই দুটো মাসে উল্কাপাত হয় সবচেয়ে বেশি। 1 ঘন্টায় অন্তত 8-10টা উল্কা রোজই দেখা যায়। ঠিক আছে, 1 ঘন্টায় প্রায় 8-10টা উল্কা রোজই দেখা যায়। আমার দেখতে ভারী ভালো লাগে। সেদিন কতক্ষণ শুয়েছিলাম খেয়াল নেই, হঠাৎ একটা উল্কা দেখলাম, যেন একটু অন্যরকম, সেটা ক্রমশ বড় হচ্ছে এবং মনে হলো যেন আমার দিকেই আসছে। এক দৃষ্টে চেয়ে রইলাম। উল্কাটা ক্রমে ক্রমে কাছে এসে আবার বাগানের পশ্চিম দিকের গোলঞ্চ গাছটার পাশে থেমে একটা প্রকাণ্ড জোনাকির মতো জ্বলতে লাগলো। সে এক আশ্চর্য দৃশ্য। ঠিক আছে, এবারে দেখো আমি উল্কাটাকে ভালো করে দেখবো বলে চেয়ার ছেড়ে উঠে যেতেই আমার ঘুমটা ভেঙে গেল। এটাকে স্বপ্ন বলেই বিশ্বাস করতাম, কিন্তু দুটো কারণে খটকা রয়ে গেল। এক হলো ওই আকর্ষণ, যেটার বশে আমি তার পরদিন থেকেই রকেটের বিষয় ভাবতে শুরু করি। রকেটের বিষয়ে ভাবতে শুরু করি। আরেক হলো ওই গোলঞ্চ গাছ,
সেই দিন থেকেই গাছটাতে গোলঞ্চর বদলে একটা নতুন রকমের ফুল হচ্ছে। এরকম ফুল কেউ কোথাও দেখেছে কিনা জানি না। আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই ফসফরাসের মতো জ্বলতে থাকে। আর তখন হাওয়ায় দোলে, তখন ঠিক মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। তাহলে এই জায়গাটা দেখো। এক হচ্ছে যে এখানে 12 বছর আগের এক আশ্বিনের রাত্রের কথা প্রফেসর শঙ্কুর মনে হচ্ছে, ঠিক আছে। কোন সময়টাতে তিনি ওই বাইরের জগতের প্রতি টান অনুভব করেছিলেন, আর বছরের কোন সময় তিনি আরামকে দাঁড়ায় থাকতেন, সেটা হচ্ছে শরৎকালে, যখন মৃদু মৃদু বাতাস বইতে থাকে আশ্বিন কার্তিক মাসে। তিনি রোজ রাত্রে 3 ঘন্টা ধরে শুয়ে থাকতেন এইভাবে। আচ্ছা, কতগুলো এখানে ওই উল্কাপাত হতো দেখো, অন্তত 1 ঘন্টায় 8-10টা উল্কা রোজই দেখা যায়। এই লাইনটায় দেখো হলো। আচ্ছা, এবার হচ্ছে গোলঞ্চ গাছে নতুন কোন রকমের ফুল হয়েছিল? গোলঞ্চ গাছে নতুন কোন রকমের ফুল হয়েছিল? দেখো এখানে আঙুলের মতো 5টা করে ঝোলা ঝোলা পাপড়ি, এই যে এইটা, এই ফুলটা দিনের বেলা কুচকুচে কালো, কিন্তু রাত হলেই যেটা ফসফরাসের মতো জ্বলতে থাকে। এই ফুলটা হয়েছিল নতুন গোলঞ্চ গাছে। পরেরটা দেখো 12ই জানুয়ারি, যেখানে আমরা দেখছি লেখক বা প্রফেসর শঙ্কু তিনি মঙ্গলে কবে যাত্রা করছেন। মঙ্গল যাত্রা কবে না, তিনি 13ই জানুয়ারি, মানে তিনি 12ই জানুয়ারি বলছেন যে কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা, তার মানে 13ই জানুয়ারি তিনি মঙ্গল যাত্রা করছেন ভোর 5টায়। এটা খেয়াল দেখো। আজ প্রহ্লাদকে ল্যাবরেটরিতে ডেকে ওর পোশাক আর হেলমেট পরিয়ে দেখলাম, ঠিক আছে। ও তো হেসেই অস্থির। সত্যি কথা বলতে কি, আমারও ওর চেহারা আর হাবভাব দেখে হাসি পাচ্ছিল। এমন সময় একটা ঠং ঠং ঘং ঘং শব্দ শুনে দেখি বিধুশেখর তার লোহার চেয়ারটায় বসে দুলছে আর গলা দিয়ে একটা নতুন রকম শব্দ করছে। এই শব্দের মানে একটাই হতে পারে যে বিধুশেখরও প্রহ্লাদকে দেখে হাসছে। নিউটন হেলমেটটা পরানোর সময় একটু আপত্তি করেছিল, এখন দেখছি বেশ চুপচাপ আছে, আর মাঝে মাঝে জিভ বার করে হেলমেটের কাঁচটা চেটে চেটে দেখছে। কি মজাদার বিষয় দেখো। তাহলে কবে গেছে সেটা দেখো, মঙ্গল যাত্রা কবে করছে। আচ্ছা, এবার হলো যে কত বছরের রসদ নিয়ে প্রফেসর শঙ্কু যাত্রা করেছিল, সেটা হচ্ছে 5 বছর। 5 বছরের মতো রসদ নিয়ে গেছে। ভেবে দেখো ওই রকেটের মধ্যে। আমরা 7 দিন হলো পৃথিবী ছেড়েছি, এবার যাত্রায় কোনো বাধা পড়েনি, ঘড়ির কাঁটায় কাঁটায় রওনা হয়েছি। যাত্রী মালপত্র নিয়ে ওজন হলো 15 মণ 32-3-6 15 মণ 32-3-6। তাহলে মঙ্গল যাত্রায় কতটা মালপত্র, মানে সব মিলিয়ে কতটা ওজন ছিল সেটা। কত বছরের রসদ নিয়ে গেছে? 5 বছরের। নিউটনের জন্য ফিশ পিল নিয়ে গেছে, যেখানে একটা ফিশ পিলে তার 7 দিন চলে যায়, মানে 7 দিন আর খেতে হয় না। একটা ফিশ পিল খেয়ে নিলে 7 দিন আর খেতে হয় না। আর আমার আর প্রহ্লাদের জন্য বট ফলের রস থেকে যে বড়িটা তৈরি করেছিলাম, বড়িটার নাম দেখো, বটিক ইন্ডিয়া, ইন্ডিকা, ইন্ডিকা, বটিক ইন্ডিকা, কেবল মাত্র সেইটাই নিয়েছি। বটিক ইন্ডিকার একটা হোমিওপ্যাথিক বড়ি খেলেই পুরো 24 ঘন্টার জন্য খিদে তেষ্টা মিটে যায়। 1 মণ বড়ি আছে সাথে, 1 মণ বড়ি আছে। এই ধরনের বড়ি আমরা পরবর্তী গল্পে দেখব যে প্রফেসর শঙ্কু তিনি তার একজন বন্ধুকে, তিনি দিচ্ছেন আর কি, ঠিক আছে। তিনি অসুস্থ, তাকে এই বড়িটা দেওয়া হবে, এটা আমরা দেখব পরবর্তী একটা গল্পে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যে নিউটনের এত ছোট জায়গায় বেশিক্ষণ বন্ধ থেকে অভ্যাস নেই। সরি, ওটা হচ্ছে, হ্যাঁ, তাই বোধ হয় প্রথম কদিন একটু ছটফট করেছি। কাল থেকে দেখছি আমার টেবিলের উপর বসে ঘন্টার পর ঘন্টা বাইরের দৃশ্য দেখছে, কুচকুচে কালো আকাশ, তার মধ্যে অগণিত জ্বলন্ত গ্রহ নক্ষত্র। নিউটন দেখে
আর মাঝে মাঝে আস্তে লেজের ডগাটা নাড়ে। ওর কাছে বোধ হয় ওগুলোকে অসংখ্য বেড়ালের মতো মনে হয়। ঠিক আছে, এই অবধি এটা তো থাকলো। আর এরপরে দেখো এখানে তেমন কিছু নেই। 25শে জানুয়ারিতে চলে এসো। বিধুশেখরকে বাংলা শেখাচ্ছি, বিধুশেখরকে বাংলা শেখানো হচ্ছে, মানে ওই রোবটটাকে। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে বটফলের রস দিয়ে তো বটিকা ইন্ডিকা তৈরি হয়েছে, যেটা 24 ঘন্টা মতো আর খিদে লাগবে না। আর ফিশ মিল দিয়ে 7 দিনের মতো খিদে চলে যাবে। যাকে এবারে তো বাংলা শেখানো হচ্ছে বিদুশেখরকে। তো এখানে বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণে ছিরি দেখে হাসে, সেটাও মোটেই পছন্দ করে না। দু একবার দেখেছি ও মুখ দিয়ে গ গ আওয়াজ করছে, আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে, সেটা কি প্রহ্লাদ বোঝে না? ওর তো পুরো বডিটা লোহা দিয়ে তৈরি। তাহলে ও কি সেটা বুঝছে না? সেটাই বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আজ বিধুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। ও প্রশ্নটা শুনে 2-3 সেকেন্ড চুপ করে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পরের কাছে এনে ঠং ঠং করে তালির মতো বাজালো। দু পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, গা গো। ও যে আসলে বলতে চাচ্ছিল, ভালো যে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার দেখো, আজ মঙ্গল গ্রহটাকে একটা বাতাবি লেবুর মতো দেখাচ্ছে। আমরা হিসেব অনুযায়ী আর 1 মাস পরে ওখানে পৌঁছবো। এই কমাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি। এবার এখানে দেখো, এই যে গা গো শব্দের অর্থ কি? গা গো মানে হচ্ছে ভালো ভালো। গা গো শব্দের অর্থ হলো ভালো, এই লাইনটাতে দাগ দাও। আচ্ছা মঙ্গল গ্রহকে কোন ফলের সঙ্গে তুলনা করা হয়েছে? বাতাবি লেবুর সঙ্গে, এটাকে দাগ দাও। আচ্ছা মঙ্গল যাত্রায় প্রহ্লাদ কোন কোন গ্রন্থ পাঠ করেছে? এটা ছিল আচ্ছা এটা এখানেই আছে। এটা হচ্ছে তোমাদের হবে, একটা হলো রামায়ণ, আর একটা হলো যেটা পাঠ সমাপ্ত করেছে, আর একটা হচ্ছে মহাভারত কিছুটা আর কি। ঠিক আছে আমি দেখে দিই, এই যে প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে, এই লাইনটা। আচ্ছা এবার হলো, বিধুশেখর শঙ্কুর কাছ থেকে কোন গান শিখেছে? ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গান এটা, এই লাইনটাতে। দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আচ্ছা জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময়ে ল্যান্ড করব। অবিনাশ বাবুর ঠাট্টার কথা মনে পড়লে হাসি পায়। আমাদের যে যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এডের বক্স, এসবই নিতে হবে। তাহলে কি কি জিনিস নিয়ে তাদেরকে মঙ্গল গ্রহে নামতে বলার কথা বলা হয়েছে সেটা দেখো। ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এডের বক্স, এইটাতে দাগ দাও। এটাতে দাগ দিয়ে দাও। আচ্ছা এরপরে হলো, এরপরে হলো যে
দেখো আচ্ছা, মঙ্গল গ্রহে তো নামবে, সেখানে কি হচ্ছে মঙ্গল গ্রহ সম্পর্কে প্রহ্লাদের ধারণা। আচ্ছা, মঙ্গল গ্রহের সমস্ত উপাদানের প্রকৃতিগুলো কেমন, সেগুলো হলো রবারের মতো, সবকিছুই হচ্ছে রবারের মতো, ঠিক আছে। এখানে সবকিছুই হলো রবারের মতো, এগুলো ঠিক আছে, এগুলো তেমন কিছু নেই। বিধুশেখরের এরকম পাগলামির কারণ কি, ওকে আপাতত অকেজো করেই রেখে দেব, ল্যান্ড করবার পর আবার বোতাম টিপে চালু করব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল বেশি, বড্ড বেশি কথা বলা হয়েছে ওর সঙ্গে, তাই বোধ হয় ওর মাথাটা বিগড়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলোর প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি, তাহলে 5 ঘন্টা বাকি ছিল, এবারে দেখো নেমেছি বলছে। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপর বসে আমি ডায়েরি লিখছি। এখানে গাছপালা মাটি পাথর সবই কেমন জানি রবারের মতো নরম। তাহলে এই লাইনটাতে থাকবে, এই যে রবারের মতো সবকিছু। জল দেখলে এখানে কেমন লাগে, পেয়ারার জেলি, স্বচ্ছ পেয়ারার জেলি। জলটা এখানকার কেমন, স্বচ্ছ পেয়ারার জেলি। মঙ্গল গ্রহে মানে যারা প্রাণীরা ছিল তারা প্রথম দিনই আক্রমণ করেছিল প্রফেসর শঙ্কুদেরকে, নতুন দেখছে তাই। আচ্ছা, এবার হলো এখানে নেমে স্বাভাবিকভাবে একটা জায়গা তো পরিবর্তন হচ্ছে, যা হলো নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আঁচলা করে তুলে দেখি, চেখে দেখি অমৃত, মানে আঁচল করে, মানে তোমার কি বলে, মনে পড়লো একবার গারো পাহাড়ে একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল, কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে বিধুশেখরকে নিয়ে আজ এক ফ্যাশন। ওর যে কি হয়েছে জানি না, রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু নড়েও না চড়েও না। জিজ্ঞেস করলাম কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বলল। কেন, কি হয়েছে? এবার বিধুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল, বিভং। বিভং মানে বিপদ, ঠিক আছে, ভয়। এই যে বিভং, 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 বিদুশেখরের ভাষা দেখো, মানে ভয়, বিপদ। এখানে কি হচ্ছে যে এখানে আমরা দেখব যে এই নিউটনের মধ্যে একটা অরুচি, তার কারণ মঙ্গল গ্রহের প্রাণীর গায়ে কামড় বসানো হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে আর সেরকম কিছু নেই। এবারে দেখো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এবারে আমরা যেটা পড়বো, এখানে অতটা এগুলো গুরুত্বপূর্ণ নয়। এখানে হলো টাফা, টাফার কথা আমরা পড়বো। টাফা, টাফা হচ্ছে একটা গ্রহ, এই গ্রহটা কেমন এই টাফার কথা আমরা পড়বো। এই যে নিউটনের অরুচিটাও কমেছে, যে কারণে ধীরে ধীরে আর কি একটা জায়গা থেকে আরেক জায়গায় গেলে আমাদের মধ্যে যে চেঞ্জেসটা আসে সেটাই। এখানে আর সেরকম ভাবে আমরা দেখছি না পরস্পর পরস্পরের মধ্যে কথা বলছে। এই দেখো এই জায়গায় সে তার চেয়ারে বসে দুলছে ও মধ্যে মধ্যে টাফা বলছে,
আমি ভয়ে মরছি, কিন্তু বিধুশেখরের ভ্রুক্ষেপ নেই। কেন ভ্রুক্ষেপ নেই? টাফা ব্যাপারটা কি? টাফা এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি, বোধহয় বাইরের দৃশ্য দেখে তারিফ করে তোফা কথাটা বলতে গিয়ে টাফা বলছে। আজ নিউটনকে বড়ি খাওয়াচ্ছি, এমন সময় বিদুশেখর হঠাৎ এক লাফে জানলার কাছে গিয়ে টাফা বলে চিৎকার করে উঠল। আমি জানলার দিকে তাকিয়ে দেখি আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। তাহলে টাফা একটা গ্রহ, ওটা কেমন? ঝলমলে সাদা রঙের নিষ্কলঙ্ক চাঁদের মতো। দাগ দিয়ে দাও এখানটায়। টাফার মানুষগুলো কেমন দেখো। টাফার সর্বাঙ্গে অসংখ্য জোনাকি জ্বলছে আর নিচ্ছে, সেই আলোয় আমাদের কেবিনও আলো হয়ে গিয়েছে, এবং সেখানে স্বপ্নের জোনাকির কথা প্রফেসর শঙ্কুর মনে হয়েছে। ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। বিদুশেখর বলছে, বিদুশেখর ইনফরমেশন দিচ্ছে, পৃথিবীর সভ্যতার চেয়ে ওদের সভ্যতা নাকি বেশ কয়েক কোটি বছরের পুরনো। ওদের প্রত্যেকটি লোকই নাকি বৈজ্ঞানিক, এবং এত বুদ্ধিমান লোক একসঙ্গে হওয়াতে নাকি ওদের অনেক দিন থেকেই অসুবিধে হচ্ছে, তাই কয়েক বছর থেকেই নাকি ওরা অন্যান্য সব গ্রহ থেকে একটি কম বুদ্ধি লোক বেছে নিয়ে টাফায় আনিয়ে বসবাস করাচ্ছে। তাহলে টাফার মানুষরা ভীষণ বুদ্ধিমান, ঠিক আছে। আচ্ছা, এবার হলো যে এদের দেখো, এদের চেহারাটা কেমন। এদের চেহারাটা কেমন সেটা তুমি এই প্যারাগ্রাফে পাবে। দেখো, কাল টাফায় পৌঁছেছি, রকেট থেকে নেমে দেখি বহু লোক আমায় অভ্যর্থনা করতে এসেছে। লোক বলছে কিন্তু এরা আসলে মোটেই মানুষের মতো নয়, অতিকায় পিঁপড়ে জাতীয় একটা কিছু। কল্পনা করতে পারলে এদের চেহারার কিছুটা আন্দাজ পাওয়া যাবে। বিরাট মাথা আর চোখ, কিন্তু সেই অনুপাতে হাত পা সরু, যেন কোনো কাজেই লাগে না। তার মানে চেহারাটা বড়, কিন্তু পিঁপড়ের মতো, অতিকায় পিঁপড়ের মতো প্রায়। মাথা আর চোখটা বিরাট আকার, অথচ হাত পা গুলো সরু সরু। এটা গেল। তাহলে এটা হলো টাফা। টাফার মানুষজন কিরকম সেটা দেখলি। এবারে দেখো, বিধুশেখরকেই কেবল দেখতে পাচ্ছি না, ও কাল থেকেই উধাও। টাফা সম্পর্কে এতগুলো মিথ্যে কথা বলে হয়তো আর মুখ দেখানোর সাহস নেই, ঠিক আছে। মানে টাফা সম্পর্কে বিদুশেখর যা যা বলেছিল সেগুলো সব সত্য নয়, টাফারা সেভাবে কাজ করতে খুব একটা পারে না। এখানে দেখো, এখানকার মূর্খরা তো, কিছু বলছো? এখানকার মূর্খরা তো মর্ম কিছুই বুঝবে না, আর এদিকে আমাকেও ফিরে যেতে দেবে না, ঠিক আছে। এখানে আর তেমন কিছু নেই, আমরা দেখতেই পাচ্ছি। এখানে যেটা আছে সেটা হলো এই লাইনটা গুরুত্বপূর্ণ, এখানে দাগ দাও, বোম যাত্রীর ডায়েরি। বোম যাত্রীর ডায়েরি এইটা কবে প্রকাশিত হয়? 1368 সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়, আশ্বিন কার্তিক অঘ্রাণ সংখ্যায়। 1368 বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়, ঠিক আছে। চার একটা লাইন এখানে বলবো যে অনেকে হয়তো জানতে চাইবে প্রফেসর শঙ্কুর ডায়েরিটা কোথায়, এবং এমন আশ্চর্য জিনিসটাকে দেখবার কোনো উপায় আছে কিনা। আমার নিজের ইচ্ছে হলো যে ডায়েরিটা ছাপানোর পর ওর কাগজ ও কালিটা কোনো বৈজ্ঞানিককে দিয়ে পরীক্ষা করিয়ে তারপর ওটাকে জাদুঘরে দিয়ে দেব। সেখানে থাকলে সকলের পক্ষেই দেখা সম্ভব, কিন্তু তা হবার জো নেই। না থাকার কারণটা আশ্চর্য। লেখাটা কপি করে প্রেসে দেবার সময় সেই দিনই বাড়ি এসে শোবার ঘরের তাক থেকে ডায়েরিটা নামাতে গিয়ে দেখি জায়গাটা ফাঁকা। তারপর একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, ডায়েরির পাতার কিছু গুঁড়ো আর লাল মলাটটার ছোট্ট একটা অংশ তাকের উপর আছে, তার উপর ক্ষিপ্র পদে ঘোরাফেরা করছে প্রায় শখানেক বুভুক্ষু ডেও পিঁপড়ে। পিঁপড়েতে খেয়ে নিয়েছে। এরা পুরো খাতাটাকে শেষ করেছে, এবং ওই সামান্য বাকি অংশটুকু আমার চোখের সামনেই উদরসাৎ করে ফেললো, মানে পেটের ভেতর পুরে দিল। আমি কেবল হাঁ করে চেয়ে রইলাম। যে জিনিসটাকে
অক্ষয় অবিনশ্বর বলে মনে হয়েছিল, সেটা হঠাৎ পিঁপড়ের খাদ্যে পরিণত হলো কি করে, সেটা আমি এখনো ভেবে ঠাহর করতে পারিনি। তোমরা এর মানে কিছু বুঝতে পারছো কি? এই হলো প্রফেসর শঙ্কুর পুরো ডিটেলটা। এরপর দিন আমরা পড়বো প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুল। যে লাইনগুলো দাগ দিতে বলেছি সেই লাইনগুলো সবকটা দাগ দেবে। আচ্ছা, এবার এদিকে এসো, এখানে দেখো প্রশ্নগুলো যেগুলো যেগুলো পড়ালাম, কার কাছ থেকে নিয়েছে, ডায়েরির রং কি ছিল, কত বাবদ কত টাকা পায়, এর জন্য কত টাকা পেয়েছিল, আচ্ছা তারপরে কিভাবে রংটা বদলাচ্ছে, কার কত ওজন, ঠিক আছে দেখো প্রত্যেকটা। স্যাকারিনের মতো যেটা বড়ি আবিষ্কার করেছিল, খেলে কি হবে, ওই যে তোমার কি বলে, যেটা হচ্ছে তোমার উল্টো পাল্টা স্বপ্ন দেখবে, ভয়ের স্বপ্ন, এইগুলো। পোষা বেড়ালটার কি নাম, রোবটের কি নাম, নিউটনের জন্য কি খাবার নিয়ে গিয়েছিল, নিজেদের জন্য কি বটিক ইন্ডিকা নিয়ে গেছিল, বটিক ইন্ডিকা তোমার কি বলে, যেটা হচ্ছে বট ফলের রস থেকে তৈরি, মঙ্গল গ্রহের সঙ্গে কার তুলনা করা হয়েছে, টাফার কথা। আচ্ছা, এখানে এই যে প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি কে প্রদান করেছে, সুইডিশ একাডেমি অফ সায়েন্স, সুইডিশ একাডেমি অফ সায়েন্স, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা এবার আস্তে আস্তে পড়বো, এটা আমি সবগুলো থেকে একটা অলমোস্ট তোমাদের করে দিয়েছি, এটাই একমাত্র নয়। এটা হলো প্রথম বংযাত্রী ডায়েরিটা, বাদ বাকিটা পড়লে পুরোটা ক্লিয়ার। ওকে, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। কি করব, তোমার 6টা থেকে নেব এটাই বলছো সাইবুর, ফ্রাইডেতে? আচ্ছা ঠিক আছে, তাই করো। তাই বললে তো, একটু আমাকে টাইমটা তোমরা জানাবে, ঠিক আছে, যে তোমাদের কোন টাইমে ফ্রাইডেতে সুবিধা হচ্ছে। 5টা না 6টা একটু ইনফর্ম করে দাও। সেই বুঝে আমাকে একটু নোট ডাউন করে রাখতে হবে, নাহলে আমি ভুলে যাব। ওকে ঠিক আছে, 6টা। তাহলে নেক্সট দিন আমাদের একটা হয়ে গেলে আর পুজোর আগে অলমোস্ট 3টে আমাদের আশা করছি যে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। ওকে ঠিক আছে, আজ তাহলে এই অবধি থাকলো। আমি নোটগুলো যতটা সম্ভব নেক্সট পরের যে দুটো টেক্সট সেটার নোটটাও দিয়ে দিচ্ছি।